মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। তোমরা এখনই এত তালগোল পাকিয়ে ফেলছো, মনে হচ্ছে আমি প্রথম এখানে এসেছি, তাই না? দেখুন, আমিও তো তাই বলছি রেইস বাবা। আপনি প্রায় প্রায় এখানে আসছেন, শখে পরিণত হয়েছে এটা। আমি অভ্যস্ত, তোমরা যাও আর দেখতে এসো না, আমি বের হয়ে যাব, ঠিক আছে? আরে আপনি সবসময় এমন উদাসীন আচরণ কেন করেন? অন্তত আমাদের সবার কথাটা একটু ভাবুন। বাবা, আপনি জৈনেপের কথা ভাবুন, নাতির কথা ভাবুন, ফুপির কথা ভাবুন। মনে রাখবেন, আমরা এখন একটা বড় পরিবার। আচ্ছা ওরহান, তোমাকে আর কতবার বুঝিয়ে বলবো আমি, বলো তো? এভাবে কখনো কোনো সমস্যার সমাধান হয় না ভাই। আরে আপু, আমাকে কেন এসব কথা বলছো? ওই অসভ্যকে গিয়ে বলো। দেখছো না ওখান থেকে চলে আসার পর অসভ্যটার সাথে সাথে পুলিশকে নালিশ করেছে। ওরহান শোনো, যদি তুমি স্টুপিডের মতো সবকিছুতে না করাও আর বলতে থাকো আমি ভেঙে ফেলবো, মেরে ফেলবো, তাহলে এমনটাই হবে। কেমন? সমস্যা থেকে বের হতে পারবে না। এখন মাথা একটু ঠান্ডা রাখতে শেখো। আপু, আমি ওই ছেলেটাকে সেই প্রথম থেকেই পছন্দ করতাম না, ওকে ভালো লাগতো না আমার। ওর চলাফেরা খুব সন্দেহজনক ছিল, যে একদম সহ্য করার মতো না। দেখো এখনো কথা বলে যাচ্ছে। ফাতি, এসো তো তুমি ওর সাথে কথা বলো। অসভ্যটা আমার মাথাটাই গরম করে দিয়েছে। আরে আপু, দুলা ভাই। বাবা, কি হবে এসব করে বলো তো? কোন সব করে জৈনেব? ওহ বাবা, না বোঝার ভান করো না। এমন একটা দিন বাদ নেই যেদিন শেফকে ট্রেস কাঠগড়ায় দাঁড়ায়নি। তুমি কি এমন উদাহরণ হয়ে থাকতে চাও? ঠিক আছে, তাহলে তোমরা অন্য কোনো উদাহরণ খুঁজে নাও। দেখো, তোমার ফুপি আর আইফের উদাহরণ হিসেবে মুকাদ্দাসকে বেছে নিয়েছে, তুমিও ফেমিকে বেছে নিতে পারো মামুনি। আমি ঠিক যে উত্তরটা আশা করেছিলাম তাই দিয়েছো, কিছুই বলার নেই। আর তাছাড়া ফেহমি আঙ্কেল তোমার মতো না। তুমি ফাতিকে দেখো, ও কখনো মারামারি করে ঝামেলা মেটায়? তুমি ওকে একটু জিজ্ঞেস করো, ও কোন ঝামেলা সমাধান করতে পারে। বাদ দাও তো বাবা। কথা শোনো, কোম্পানির উকিলরা উপরে আছে, ওরা যা বলবে তুমি তাই করবে। আর রেইস বাবা যা বলেছেন তাই করবে, শুনতে পেয়েছো? আসলে দুলা ভাই, আমার তো এখন তেমন কিছুই করার নেই। বোকার মতো কথা বলো না, ঝামেলা করেছো তার সমাধান করতে হবে। আরে দুলা ভাই, একটু আগে আপু বকে গেল আর এখন তুমি। মনে হচ্ছে আমি আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। ওর বাবা অভিযোগ করেছে, আর করাটাই কি স্বাভাবিক না? শোনো, আমি দেখেছি ধনির দুলালরা সবসময় এমনই হয়। এরা নিজেরা একটা ঝামেলা বাঁধাবে, তারপর বাবা 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 বলে ডাকবে আর বাবারা তার সমাধান করবে। বেশি কথা বলো না ওরহান, তুমিও তো মামা যা করতে বলে তাই করো। বলো, তোমার সাথে ওদের কি কোনো পার্থক্য আছে? ওরহান, ভবিষ্যতে যদি এর চেয়েও সিরিয়াস কিছু করে বসো, বাকি জীবন জেলেই কাটাতে হবে। দেখা যাক। দেখা যাক, ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানেই পচে মরো। তাছাড়া সেলিনের মতো এমন সুন্দরী মেয়ের সাথে তোমার মতো এমন পাগল ছেলেকে মানেও না। নিজের অবস্থা দেখেছো একবারও? শোনো, সেলিন এসব ঝামেলায় একদমই অভ্যস্ত না। ও তোমার এসব কাণ্ড কারখানা সহ্য করবে না। একবার দেখবে, দুইবার দেখবে, তিনবারের সময় বিদায় জানাবে। আপু, এসব কি বলছো তুমি? হ্যাঁ, খবরদার আমাকে আপু ডাকবে না, আমি তোমার বোন না। সেলিন চলে যাবে, শান্ত শিষ্ট ভদ্র দেখে কোনো ছেলেকে বিয়ে করে ফেলবে, আর তুমি এভাবে বন্দি থাকা অবস্থায় ওর বিয়ের কার্ড হাতে পাবে। বুঝতে পেরেছো ওরহান? আরে আপু, এসব কথা বলা বন্ধ করো, এমনটা বলো না। তবা তবা করো আপু, সেলিন কখনো এমন কিছু করবে না, অপেক্ষায় থাকবে। এভাবে তওবা করে সমস্যার সমাধান হবে। হ্যাঁ, ধরো না হয় অপেক্ষা করলো, পরের বার করবে, তারপরেও কি অপেক্ষা করবে বলো? ও আপু, আমি এমনিতেই জেলের ভেতর মানসিকভাবে অশান্তিতে আছি, আর তুমি এসব বলে আমাকে আরো চিন্তায় ফেলছো। দেখো, বাস্তবতা কি আমি তোমাকে সেটা বলছি, এছাড়া কিছু না। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না রেইস বাবা, আমি উকিলদের সাথে। আরে তুমি উকিলের কথা রাখো তো ফাতি,
তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? ওই মেরিয়ান আমার কাছে এসেছিল, ও এখান থেকে চলে যাবে বলেছে, কিন্তু ওকে আমি বিশ্বাস করি না। আমার কাছেও এসেছিলেন বাবা, আমাকেও তো উনি তাই বলেছেন। হ্যাঁ, বিশ্বাস করেছ? করেছি। ওনাকে দেখে মনে হয়নি যে উনি মিথ্যে বলেছেন। এটাই আমাদের মধ্যে পার্থক্য, বুঝেছ ফাতে? তুমি বোকা আর আমি হচ্ছে স্মার্ট। দুঃখ পেলাম বাবা। এখন শোনো ফাতে, ওই মহিলার কোনো ভয়ানক পরিকল্পনা আছে। সাময়িক ভালোর বেশ ধরে আমাদের সবাইকে বোকা বানিয়ে জেইনেবকে নিয়ে পালিয়ে যেতে চায়। কি? আস্তে আস্তে বলো। তাহলে এখন কি করব বাবা? জেনেবকে বাড়িতে বন্দি করে রাখবো নাকি? জেইনেবকে নিয়ে চলে যাবে। আমি এই কাজটা এর আগেও করেছিলাম না বাবা। এখন শুনে নাও, আমি যদি এখান থেকে বের না হতে পারি, জেইনেব আর আমার নাতিকে নিয়ে এখান থেকে অন্য জায়গায় চলে যাবে। মেরিয়াম এখান থেকে না যাওয়া পর্যন্ত ফিরবে না, বুঝেছ? আরে বাবা, আমি উকিলদের সাথে কথা বলেছি, চিন্তা করবেন না, আমি আপনাকে বের করবই। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু বলছি যে যদি এখান থেকে বের হতে না পারি, ওদেরকে নিয়ে তুমি অন্য কোথাও চলে যাবে, বুঝলে? কোথায় যাব? আম্মা, ওরা ভাইয়ার সাথে কি করছে? ওই মন খারাপ করো না সোনা আমার, তোমার ভাইয়ার সাথে কথা বলছে, আর কিছু না। জেইনেব, তুমি ফুপিকে নিয়ে বাড়ি চলে যাও, আমি এখানে অপেক্ষা করি। আচ্ছা, আমার বাবার জন্য যা করছো। শুধু তোমার না জেইনেব, উনি আমাদের বাবা। আচ্ছা, তুমি এখন যাও। তোমাকে অনেক ধন্যবাদ ফাতি, তুমি ভরসা। ফুপি, এলিপসো, চলো বাড়ি যাই, এখানে অপেক্ষা করে লাভ নেই। ঠিক আছে, চিন্তা করো না, ভালো আছে ওরা, বুঝতে পেরেছো? তুমি এত ভেঙে পড়ো না ইয়াদিগার। ফাতি ব্যাপারটা সমাধান করছে। তাছাড়া আমাদের কোম্পানির উকিলরা খুবই ভালো, চিন্তা করো না। আশা করি আপনার কথা সত্যি হবে কুলসুম খালা। আরে কিভাবে ব্যাপারটা সমাধান করবে? একজন ঢোকে আরেকজন বের হয়। জেলে যাওয়া আসাটা ওদের অভ্যেস হয়ে গেছে। কিভাবে হাসে দেখো। মুকাদ্দেস, তুমি ইরেমকে ফোন করে কেন দুজন বাইরে একসাথে ঘুরতে বের হচ্ছ না? কি বলছো? যখন আমাদের বড় পরিবারে একটা বড় সমস্যা হয়, তখন ইরেমের সাথে বাইরে ঘুরতে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না, তাই না? তুমি খুবই চিন্তাশীল মুকাদ্দেস, তবে মুখটা একটু বন্ধ রাখলে অনেক ভালো হবে। ইয়াদিগার আপা, বলুন তো আসল কাহিনীটা কি? কে মামলা করেছে? শুনেছি বেরকেজান নামের একটা ছেলে করেছে। আমি চিনি না, আপনি ওকে চেনেন? ওনারা কিভাবে চিনবেন? ওনারা ওকে চেনেন না। উনি না চিনলে তো কেউই চিনবে না। ফুপ্পি মনি, একটু এদিকে তাকাও। তোমার মম কোথায়? এসো শোনা, তোমার মমকে খুঁজে বের করি, ঠিক আছে? তোমার মম কোথায় গিয়েছে? ওনারা ওই ছেলেকে চেনেন না, বুঝেছেন? তোমার মম কোথায়? চলো বাবা, মম কোথায়? মম কোথায়? মমকে ডাকো। হ্যালো ফাতি, কি খবর? খুব চিন্তা হচ্ছে। ঝামেলা শেষ, বের করেছি। রেইস বাবাকে নিয়ে বাড়িতে আসছি, চিন্তা করো না। যাক, ভালো হয়েছে। আচ্ছা, দেখা হবে, এসো, বাই বাই। আরে তোমার মম দেখি এখানে। ভাবি, ফুপি অল্পের জন্য বেরকেজানের কথা সবাইকে বলতে যাচ্ছিল। এটা আবার কি? জানি না, ওর বিছানায় পেলাম আমি। এটা তো আমাদের ক্যামেরার ক্যাসেট। সেলিন, এটা হয়তো ফাতির সুন্নতে খতনার ভিডিও ক্যাসেট। এখানে লুকিয়ে রেখেছে, চালাক। চলো আমরা দেখি, ক্যামেরাটাও খুঁজে বের করি। চলো 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 চলো, জলদি চলো। আপনাদের জন্য দারুণ দুটো খবর আছে। কি খবর? ওরহানার বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা এখন এখানে আসছে। হে আল্লাহ, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তোমাকে বলেছিলাম না এত ভেঙে পড়ো না। আম্মা, এসো মনি। আর কি খবর দেবে বলে ফেলো। দ্বিতীয়টা ফাতির সুন্নতে খতনার ক্যাসেট। ও, এখানে তো ফাতির মরহুম দাদাকেও দেখতে পাবো।
তাড়াতাড়ি চালাও, আমি ওকে এখনই দেখতে চাই। বাবা আমাদের ক্যামেরাটা কোথায়? মামুনি, ক্যামেরাটা হয়তো নিচে স্টোর রুমে আছে অথবা চিলে কোঠায় থাকতে পারে। কোনটাতে বাবা? খুঁজে দেখো। আমি উপরের চিলে কোঠায় দেখছি, তুমি নিচে স্টোর রুমে দেখো। ফাতি আসার আগে ক্যামেরাটা খুঁজে বের করতে হবে, নয়তো আমাদের কখনো দেখতে দেবে না। ঠিক বলেছো। ঠিক আছে, এসো। মামুকে একটু রাখতে পারবে? আমি কেন ওকে রাখবো না? আমার আংটি নিয়ে খেলা করো, কিন্তু আমার বলে হিসু করো কেঁদো না আমার নানা ভাই, কেঁদো না লক্ষ্মী সোনা। এতক্ষণ লাগে তোমাদের? একটু জলদি ক্যাসেটটা চালাও না। ঠিক আছে দাদিমা, এখনই চালাচ্ছি। আমাকে ক্যাসেটটা দাও। হ্যাঁ, সেলিমের হাতে। থ্যাংক ইউ লক্ষ্মী সোনা। হ্যালো, আমরা চলে এসেছি। ও, আমরা ধরা পড়ে গেলাম। কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছিলে? ওই আম্মা, এসো এসো, ওয়েলকাম। ওরহান, ওরহান, স্বাগতম বাবা। ধন্যবাদ আম্মা। ভাইয়া কিছু মনে করো না, আমরা সবাই মিলে এখন তোমার সুন্নতে খতনার ভিডিও দেখবো। হ্যাঁ ফাতি, আমরা সবাই দেখবো। জৈনেবের মাও ফিরে এসেছে। জৈনেবের মা এখানে আছে? আপনি? কিন্তু আমাকে কেউ আমার মেয়ের কাছ থেকে দূরে রাখতে পারবে না। ওই মহিলা যেন জৈনেবকে না দেখে, নইলে আমার মেয়ে আর নাতিকে তুমি দেখে রাখবে, এমনকি কখনো ওদের মন খারাপ হতে তুমি দেবে না। দাও! আরে কি করছো তোমরা? ভাইজান, এমন করছো কেন? আরে তোমরা সবাই এমন একটা দিনে এমন একটা ভিডিও দেখবে, এটা কোনো কথা? দেখো, রেইস বাবা এসেছেন, তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। এখন উনি ওটা বলবেন, ঠিক বলিনি বাবা? বাবা আবার কি সারপ্রাইজ? বলছে সবাই এখন কান খুলে শুনে রাখুন, প্রস্তুত হন। আমরা কাল সবাই একসাথে রিজিয়ার চা বাগানে যাব। চা। এসেছে, চলে এসেছে। আম্মা বাবা, ওরা চলে এসেছে। আম্মা বাবা, ওরা চলে এসেছে। শুক্র, কেমন আছো তুমি? ও শেফকাত ভাই, স্বাগত। ধন্যবাদ, অনেক স্বাগত। স্বাগত ভাই, স্বাগতম। ইয়াদিকা, স্বাগত। কেমন আছো? স্বাগত, স্বাগত, এসো। স্বাগত। এলিমসু, সবাইকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুক্র, বসে পড়ুন। শুক্র, স্বাগতম। ওনারা আমার নতুন আত্মীয়। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের পরিবারের সবার মুরব্বী গুলসুম খালা। আপনারা সাথে অনেক অনেক ধন্যবাদ। জৈনেব, অচেনা মানুষের মতো দাঁড়িয়ে আছো কেন? এসো, এখানে এসো। সালাম শুক্র চাচা, কেমন আছেন? ভালো, অনেক ভালো আছি। তুমি এভাবে আপনি করে বলছো কেন মা? আচ্ছা চাচা, আর বলবো না। রুকিয়ে চাচি, স্বাগতম মা, স্বাগতম। জেইনেব, তুমি কত বড় হয়ে গেছো, অনেক সুন্দর লাগছে। সেদিনও এতটুকু ছিলে। কেমন আছো ইসমাইল? আচ্ছা, আপনারা আসুন, বসুন। এভাবে দাঁড়িয়ে থাকবেন না, হ্যাঁ, আগে চলো, খেয়ে নিন। বসে অনেক দূর আসো, থেকে সবাই এখন এসেছি। বসে পড়ো, দাঁড়িয়ে না থাকি। এসো আর এই দাঁড়িয়ে তো না এখানে থাকি। বসুন। যান, বসুন। কেমন আছেন আপনি? ভালো। কি মজার খাবার। তাড়াতাড়ি খাও। এই নাও, তুমি এটা নাও। আমার কোনটা দাও। খাবারটা অনেক মজা হচ্ছে। না না না, তুমি নাও, তুমি নাও। এলিসু না, আমার কোনটা দাও। আরে এটা নিচ্ছ না? তোমাকেও দেবো একটু? হ্যাঁ, এদিকে দাও। অনেক ধন্যবাদ। সবাই মিলে খাচ্ছি, আর ভালো লাগছে। দেখি ওটা দাও। আমার নাও। পেট ভরে গেছে। সবাই একটু থামো। মুকাদ্দেস আপা, আপনি কিছু খাচ্ছেন না কেন? এসব খাবার পছন্দ হচ্ছে না? আপনার জন্য অন্য কিছু বানাতে বলি? না, সবকিছু খুবই সুন্দর দেখাচ্ছে, রান্নাও ভালোই হয়েছে।
কিন্তু প্লেট নেই তো। আমি দুঃখিত, কিছু মনে করবেন না, এখনই আপনার জন্য প্লেট নিয়ে আসছি। না, অস্থির হবেন না, সবকিছু অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। খুব খুশি হলাম। খাবারগুলো কিন্তু খুব মজার। তাজা শাকসবজি তো ভালো হয়েছে। যেখানে যে পরিবেশ সেটার সাথে মানিয়ে চলতে শেখা মুকাদ্দেস। আসলে আম্মা, আমি স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন। মানে এটা অস্বাস্থ্যকর হতে পারে, জীবাণুও থাকতে পারে। ভুল বলেছি? এই পরিবেশ তোমার ভালো না লাগলেও হাতে রুটি নিয়ে খাওয়ার ভান করে সমাজ রক্ষা করতে পারতে। এমন আচরণ করে তুমি আমাদের বিব্রত করো না প্লিজ। এমন পরিবেশে তো আমার খাওয়ারই রুচি হয় না। আপনারা এইভাবে খাচ্ছেন দেখে অবাকই লাগছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর অহমিকা একটু দেখো। ওনার ভাবখানা এমন যেন উনি একজন মহারানী, আর রানী হয়ে এখন চাকর চাকরানীদের সাথে খেতে বসেছে। উফ, চুপ করো, শুনে ফেলবে। শুনলে শুনুক, আমার কি। আল্লাহ। শেফকেত, তুমি কি পথে এই মধুর কথা বলছিলে? একদম খাঁটি। আরে না, এটা না, এটা আমাদের সকালের নাস্তার মধু। তাই? কিন্তু তুমি কোনটার কথা বলছো আমি বুঝেছি। জেভাদ, আমিল, শোনো, ওই মধু ইদ্রিসের কাছে যাবে, আমার শুভেচ্ছা জানাবে, আর এক বয়ম মধু নিয়ে এসো। এনে বয়মটা ফেমিকে দিয়ে দিও। ঠিক আছে রাইস। নাস্তা শেষ করে যাবো, তাই না? হ্যাঁ। কামিল চুপ। মধুটা সত্যি গরম গরম। আরে তাজা চা। শুকুর চাচা, এটা আমাদের বাগানের চা নাকি? হ্যাঁ মা, আমাদের বাগানের চা, মজা করে খাও। খুবই দারুণ চা, তুমি জীবনে এমন চা খাও? চা। এক মিনিট, চা খাওয়া শুরু করার আগে আমার কথা আছে। আমি এখানে সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। কে কার কি হয় জেনে নাও। টেবিলের মাথায় বসা গুলসুম খালা, এসেই বলেছিলাম। ওনার পাশে ফেহমি সাহেব, ওনার ছেলে। তার বিপরীতে মুকাদ্দেস ম্যাডাম, ফেহমির স্ত্রী, আর ও ফেহমির ছেলে, এমনকি আমার মেয়ের জামাই, আর ও ফেহমির মেয়ে। খুব শীঘ্রই আমার বৌমা হতে চলেছে। ওটাকে ও হচ্ছে আমাদের খুব কাছের প্রতিবেশী আইফের। ওখানে বসা মেয়েটা ফাদি, ও হচ্ছে ওর মেয়ে। আচ্ছা, তুমি কে? আমি তোমাকে চিনতে পারলাম না। আমি মেতে। মেতে? বাবা, মেয়েটা আমার খুব ছোটবেলার বন্ধু। তাই? আমরা দুজন একসাথে বড় হয়েছি। ও ভালো, স্বাগতম মেতে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার চা খেতে পারো। আমাকে দাও, আমাকে দাও। চা দাও, চা দাও। এখানে ভালো হয়েছে। এদিকে। একটু আগেই তো শীত ছিল, কখন যে গ্রীষ্ম এলো। এখানে এমনই ফাতি, কৃষ্ণসাগর এলাকায় একদিনে 4 ঋতুর স্বাদ পাবে। জাইনেব, হ্যাঁ। আচ্ছা আমাকে বলো তো, এটা চামলি হেমসিনের কোন অংশ? এটা নিচু অংশটা। তাই নাকি? কেমন আছেন আপনারা? কেমন আছেন? এই জায়গাটা একদম স্বর্গের মতো। একদম। সত্যি বলতে এখান থেকে আমার ফেরার কথা ভালো আছে, ভাবলেই খুব কষ্ট হচ্ছে। তুমি তো এখনো কিছুই দেখোনি ফাতি। হ্যালো, একটু অপেক্ষা করো, সব জায়গা দেখার পর তোমার মাথা পুরোপুরি খারাপ হয়ে যাবে। আচ্ছা, এখানে তো কাদা কেন? ওরা দেখো, চায়ের মাটিতে কাদা তো হবে। দেখো দেখো দেখো, মনে হচ্ছে বহু বছর চা বাগানে কাজ করেছো। মনে হচ্ছে সব অক্সিজেন আমাকে ঘিরে ধরেছে। কি ধরেছে? অক্সিজেন, অক্সিজেন। মনে হচ্ছে আমার মাথায় এভাবে অক্সিজেন বুদবুদ করছে। চলো চলো, আমরা এখন নিচ থেকে উপরের দিকে উঠছি, এই কারণে বাতাস ঘিরে ধরছে। চারপাশের ঘাসগুলোর দিকে একটু তাকাও, এগুলোর উচ্চতা একদম আমার সমান। এগুলোর নিচে কি কি আছে আল্লাহ ভালো জানেন। ওহো, ভয় পাচ্ছ কেন? এগুলোর নিচে কি আর থাকতে পারে, সাপ বিচ্ছু আর পোকামাকড় ছাড়া? কি? আমি তাহলে চা বাগানে থাকবো না। ফাদি কি বলছো? আমি তোমাকে বাঁচাবো। ওরহান, হ্যাঁ, এখানে কোনো সাপ নেই তো, তাই না? আমি জানি না সেলিন, থাকলেও নিচে থাকতে পারে। তুমি জানো না মানে কি? তুমি এখানে আগে আসোনি? হ্যাঁ, আমি এসেছিলাম তো। ছোট মানুষ তো ও। মজা পেয়েছো তাই না? হাসো হাসো দুলা ভাই, তুমি শুধু আমার পেছনে লেগে আছো। আমি কিন্তু এখানকার সবকিছু চিনি। শোনো, আমি তোমাদেরকে এখানকার সব জায়গায় একে একে দেখাবো, একটাও বাদ রাখবো না, প্রমিস। তাই নাকি? এছাড়া তোমার আর কি কি প্ল্যান আছে রিজের বিজেতা? ভাবছি, আমি তোমাদেরকে সব ভেবে প্ল্যান জানাচ্ছি ভাই। হ্যাঁ ওরহান, হয়তো তোমার কষ্ট করতে হবে না ভাই, সব ব্যবস্থা আমি করেছি। কিভাবে করেছো? যা করার করেছি, এসো গেলে দেখতে পারবে। চলো চলো। আপু, কিভাবে কি করছো তুমি? বেশি কথা না আরে বলে এসো। একবার অন্তত আশেপাশের মানুষকে জিজ্ঞেস করতে পারো, তাই না? এক সেকেন্ড সময় নষ্ট করো না, চলো 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 চলো। দেখো, এই মাঠ হলো আমাদের ফেমি। এখানে একবার গাছ লাগাবে, তারপর থেকে এটা তোমাকে 50 বছর ফল দেবে, বুঝেছো? এখানে কি শুধু চা হয়? হ্যাঁ, এখানে সবগুলো চা বাগান। এখানে এর সময়ে সবচেয়ে ভালো চা সংগ্রহ করা হয়।
আপনারা সঠিক সময়ে এসেছেন। তুমি ঠিক বলেছ। মুকাদ্দেস, তাকিয়ে দেখো চারপাশে কি সবুজ আর সবুজ। বুঝতে পেরেছি ফেহমি, অনেক সবুজ, অনেক সবুজ ফেহমি। বাহ, মাশাল্লাহ, প্রাণ শীতল হয়ে এসেছে। বলছিলাম বাগান থেকে সবাই মিলে চা সংগ্রহ করে তাজা চা খাওয়া যাবে না? হ্যাঁ, কি বলছে এসব? না বুঝে বলছে। আইফের আপা বাগান থেকে পাতা সংগ্রহ করে সাথে সাথে চা বানিয়ে খাওয়া যায় না। পাতা সংগ্রহের পর ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়ে তারপর খাবার উপযুক্ত হয়। তাই হ্যাঁ, নাকি? তাই। কষ্ট আছে। শোনো, ওঠো সবাই একসাথে, চলো একটু চা বাগানে যাই। বাহ, খুব ভালো বলেছেন। কি বলছেন? না না, আমি কোথাও যাব না, সব জায়গায় শুধু কাদা। আমি যেতে চাই। আমিও যেতে চাই খালা। আমি প্রস্তুত হয়েই আছি। এখানে থাকবে, একটু কষ্ট হতে পারে। আরে কষ্ট হবে কেন চাচি, আমার ভালোই লাগবে, বহুদিন মেঝেতে ঘুমাই না। আচ্ছা ফাতি, কতদিন হয়েছে তুমি যে মেঝেতে ঘুমাও না? আন্টির বাসায় ঘুমিয়েছিলাম সর্বশেষ। আমাদের কষ্ট হবে না চাচি, তুমি চিন্তা করো না। রুকিয়া, একটু এদিকে এসো তো। আচ্ছা তোমরা ঘুমো। আসছি ভাইজান। আবার মেঝেতে বিছানা, আবার মেঝেতে শোবো। চলো না আমাদের স্মৃতিগুলোকে তাজা করি। মাঝে কি কোলবালিশ রাখবো? না, অবশ্যই না, কারণ এখন আর তুমি আমাকে স্পর্শ না করে থাকতে পারবে না, অভ্যেস হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তোমার দেখি নিজেকে নিয়ে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। হ্যাঁ, বেড়েছে, কারণ কখন আমাকে হারিয়ে ফেলো তা নিয়ে তুমি ভয় আছো। সারাক্ষণ ভাবো আমার যদি কিছু হয়ে যায়। ঠিক বলছি না জেনেব? এত অহংকার এলো কোথা থেকে শুনি? এটা অহংকার না প্রিয়তমা, আমি এই মুহূর্তে অনেক সুখী মানুষ। কেন? কারণ আমরা একটা বড় পরিবার হয়েছি। কি দারুণ। হ্যাঁ, তবে এখন আমাদের সাথে সেলিম নেই। না, নেই। সেলিমকে খুব মিস করছি। আমিও। চলো হাজার আন্টিকে ফোন করে আমরা সেলিমের কণ্ঠ শুনি। চলো ফোন করে, ফোন দিয়ে শুনি বাড়ি তোরা কি করছে। সবকিছু কাঠের, আমি নিশ্চিত এখানে ইঁদুর আছে। মুকাদ্দেস, তুমি ভয় পেও না, তুমি শুধু নাইট ক্রিমটা মুখে লাগাও, তাহলে ইঁদুররাই ভয়ে পালাবে। সত্যি? তুমি মজা করছো? আমরা এখানে কিভাবে থাকবো ফেহমি? নিশ্চিত আমার অ্যালার্জি দেখা দেবে। মুকাদ্দেস, তোমার শেফকে তার জেইনেব ছাড়া অন্য কোনো অ্যালার্জি আছে? এটাই যথেষ্ট না? দেখো, প্লিজ একটু মনকে শীতল করো, নিজেকে প্রকৃতির মাঝে ছেড়ে দাও, তাহলে দেখবে আমাদের ভ্যাকেশনটা দারুণ কাটবে। মানে রিল্যাক্স হতে বলছো? রিল্যাক্স। আমি শেষ, আমি শেষ। দাঁড়াও ভাই, দাঁড়াও, একটু দাঁড়াও। কি হলো? আমাদেরকে মধু নেওয়ার জন্য এত দূর পাঠালেন। আরে কাজিমের ওখান থেকে নিয়ে গেলে হতো না? এখন এত উঁচু পাহাড় বেয়ে উঠতে হবে। আরে কামিল, মনে হচ্ছে তুমি চেনো না রাইসকে। সব নির্যাতন আমাদের উপর। কামিল বলো, আমি কি ঠিক বলছি না? সবাই কি সুন্দর ছুটি কাটাচ্ছে, আরাম আয়েশ করে ঘুরে বেড়াচ্ছে, শুধু কামিল আর জেভাত কোনো ছুটি পাবে না। আচ্ছা বন্ধু, বলো তো আমার এখানে কি কাজ? সবাই যেহেতু ঘুরতে আসবে, আমাকে সাজিবেদের পাশে রেখে এলে হতো না। এভাবে আর হবে না কামিল। আমি এখান থেকে ফিরেই সরাসরি আইফের খালার কাছে গিয়ে আমার মনের কথাগুলো বলে দেবো। বলবো আমি তোমার মেয়েকে ভালোবাসি। তুমি নিজে বলবে কথা, তুমি বলবে, আইফের কাছে বলবে? হ্যাঁ, আরে হেসো না তো, কথায় কথায় শুধু হাসো। আমি কি চিন্তা করছি জানো? কি? ইদ্রিসের কাছ থেকে তোমার জন্য মধু নেব, হয়তো সেটা সাহস বাড়ানোর ব্যাপারে উপকারে আসবে। কামিল চুপ করো, তুমি আমার সাথে মজা করছো না? তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমার সাহস বাড়ানোর প্রয়োজন আছে? কি প্রয়োজন নেই? একটু প্রয়োজন হতে পারে, কিন্তু সেটার জন্য আমার কোনো মধু খাওয়ার প্রয়োজন নেই। চলো চলো, কথা কম কাজ বেশি, বেশি কথা বলো না। সাহসের অভাব। চুপ করো। শুক্র, আমি বেআইনদের নিয়ে একটু রিজে ঘুরবো, রাতে দেখা হবে। ঠিক আছে শেফকেত ভাই, আমার গাড়িটা নিয়ে যান, আমি চাবিটা নিয়ে আসছি। বলছিলাম তোমার গাড়িতে আমরা সবাই বসতে পারবো কিনা? আপনাদের হয়ে যাবে বাবা, আমরা আপনাদের সাথে যাব না। আমরা তরুণরা মিলে আলাদা পরিকল্পনা করেছি। মানে বলছো বুড়োদের সাথে যাবে না? ঠিক আছে বাবা,
রাগ করবেন না, আপনার সাথেও ঘুরতে যাব, প্রমিস। কেন? আমি তোমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, আমি জেনেবকে বললাম কি করছে আমরা, চলো সবাই একসাথে আড্ডা দেই। আর ও এভাবেই তরুণ আর বৃদ্ধের মধ্যে বৈষম্য করছে। আমার কথা শোনো জামাই, আমি অনেক বছর ধরে জেইনেবকে এখানে আনিনি। আর কেন আনিনি সেটা তো তুমি জানো, তাই না? আমি জানি। হ্যাঁ, আপনি তো মেরিয়া ম্যাডামের কথা বলেছিলেন। চুপ করো, চুপ। না, চিন্তা করবেন না, জেনেব এখানে নেই, কিচ্ছু শুনবে না। জেইনেব এখানে নেই? গাধা, তোমাকে বলেছিলাম না তুমি জেইনেবকে একা ছেড়ো না। রিজ বাবা, ও ওরহানের সাথে একটা গাড়ি খুঁজে আনার জন্য গেছে, আমরা ঘুরতে যাবো। তো তুমি এখানে কি করছো? আমি তো জানি না আমি এখানে কি করছি। আমি বলেছি আমিও যাব, কিন্তু ওরহান আমাকে যেতে দেয়নি, রেখে গেছে। আরে আমার কথা শোনো জামাই, আমরা এখনো বিপজ্জনক সীমার মধ্যে আছি, সেটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, জেইনেবকে তুমি 1 মিনিটের জন্যেও একা ছেড়ে কোথাও যাবে না। কথা বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। বাবা, আমি তাহলে গিয়ে ওদের জন্য দরজায় অপেক্ষা করি। যাও। কেউ তার লক্ষ্যে পৌঁছাতে চাইলে আস্তে চলতে হবে। দাঁড়াও, আর অল্প বাকি, অল্প বাকি। অনেকদিন পর বেড়াতে। আরে এখানে শুধু 2-4টা পাথর দেখার জন্য কষ্ট করার কোনো মানে হয় না। এগুলো দেশের ঐতিহ্য মুকাদ্দেস। আপনার হাঁটতে কষ্ট হচ্ছে, আমরা কি একটু বিশ্রাম নেব কুসুম খালা? আরে না, আমি ক্লান্ত হইনি, ঠিক আছে। বাহ, মাশাআল্লাহ। কিন্তু আমার ভালো লাগছে না, কোমর ব্যথা হয়ে গেছে। মুকাদ্দেস, তুমি জিমে গিয়ে ঘাম ঝরানোর জন্য দুনিয়া টাকা নষ্ট করো, সময় নষ্ট করো। এখানে কি সুন্দর, ঘোরাও হচ্ছে, শরীরের ঘামও ঝরছে, টাকাও নষ্ট হলো না, তাই না? আমরা এখন যেখানে আছি এটা হলো বিখ্যাত বেল দুর্গ। এটা নাকি ঐতিহ্য? আমার জন্মভূমি কত সুন্দর। আসলে অনেক সুন্দর জায়গা। আমাদেরকে এখানে ঘুরতে এনে খুব ভালো করেছো শেফকেত, থ্যাংক ইউ। শেফকেত, কি এই দুর্গটা কখন নির্মাণ করা হয়েছিল? আসলে বেল দুর্গের ইতিহাস ধারণা করা হচ্ছে 1200 শতাব্দীতে বেল দুর্গ নির্মাণ করা হয়েছিল। 1461 সালে বিজয়ী সুলতান মেহমেদ দ্বারা জয়লাভ করা পর্যন্ত। এলিপসো, 1 মিনিট থামো। তুমি কি এখানে টিভি ডকুমেন্টারি বানাচ্ছ নাকি? না, আমি যেখানেই যাই সেখানেই রেকর্ড করি, যাতে আমি পরে ভুলে না যাই। ফেমি আঙ্কেল অনেকটা আমার মতো, সবকিছুরই রেকর্ড থাকা দরকার, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। প্রশংসা করতেই হবে। সোনামণি, বড়রা ছোটদের প্রশংসা করে, ছোটরা বড়দের সম্মান করে। খুব ভালো কথা বলেছেন ফেমি সাহেব, ওর জন্য শিক্ষণীয়। হ্যাঁ, খুব ভালো বলেছেন, সবার জন্য শিক্ষণীয়। চলুন আমরা এখন উপরে যাই। চলুন, চলুন আমরা যাই। আরো উপরে উঠবো, তাই না? একবার এরকম চায়ের সময়ে জেইনেব তখন অনেক ছোট ছিল, অনেক। তখনও একটা বস্তার ভেতর ঢুকে ঘুমিয়ে পড়েছিল। তাই এরপর আর কি হবে, শেফকেত ভাই পাগল হয়ে গিয়েছিল। আমার মেয়েকে খোঁজো, না হলে সবাইকে মেরে ফেলবো, চিৎকার চেঁচামেচি করে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। লোকটা তাহলে আগে থেকেই এরকম, তাই না? তারপর সবাই জড়ো হয়ে জেইনেবকে খুঁজতে বের হলো। আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শেফকেত ভাই তো পাগলের মতো ছোটাছুটি শুরু করেছিল। কিছুক্ষণ পর তোমার জেইনেব তার বাবার চিৎকার চেঁচামেচি শুনে বলে উঠল, চিৎকার করছো কেন? আমি তো ঘুমোচ্ছি। জেইনেব, শুনেছো কাহিনী? দুষ্টু দুষ্টু। তবে কথাবার্তায় ও খুব মিষ্টি ছিল। এখনো একই চাচি, এখনো আগের মতোই। ও কিছু না করেও ভালোবাসা কেড়ে নিতে পারে। আরে তোমরা কোথায় সবাই? হ্যালো, আমরা এখানে।
তোমরা কি করছো? জলদি ওঠো। কি হয়েছে? বুঝলাম না, ঘরের ভিতরে বসে তোমরা কি করছো? বাইরের আবহাওয়া কত সুন্দর। এই তো এসে গেছে পাগলি। আমরা বসে বসে গল্প শুনছি। ওফ, রুকিয়ে চাচি। এবার ওঠো, সবাই অ্যাডভেঞ্চারে বের হবো। আচ্ছা ঠিক আছে, উঠছি। অনেক ধন্যবাদ চাচি, আমরা বের হচ্ছি। সাবধানে যাবে। নিচ থেকে কিছু আনতে হবে চাচি? ধন্যবাদ। ঠিক আছে, সাবধানে যেও। পরে দেখা হবে। চাচি, ঠিক দেখা আছে, হবে। বাই বাই। চলো বের। চলো চলো। সত্যি অনেক খুশি হয়েছি ইয়াদিগার, খুবই ভালো লাগছে এখানে এসে। কি সুন্দর আবহাওয়া, কি শীতল বাতাস। আহা! সত্যি। ইয়াদিগার, বলছিলাম কি এখানে কোনো নিরাময়ক পানি আছে? কিসের নিরাময় চাও সেটার উপর নির্ভর করছে আইফের। কিসের নিরাময় চাইবো? বাত ব্যথার নিরাময় চাই আর কি। ও, তবে আজ আমরা আসলে অনেক হেঁটেছি আইফের, খুবই অবাক হলাম। আমি বহুদিন হাঁটাহাঁটি করিনি। সত্যি বলতে আজ হেঁটে ভালোই লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। ওহ শেফকেত, এই কেমন আবহাওয়া ভাই! সত্যি বলতে আলপসেও আমি এতটা ভালো অনুভব করিনি। ফেমি, তুমি কি বলছো? আরে আলপসের সাথে তুলনা করছো? রিজের মতো আবহাওয়া কোথাও পাবে না। আমি এখানে কেন এসেছি? ভাইয়াদের সাথে কেন ঘুরতে বের হলাম না? এখানে এসে এখন আমার বিরক্ত লাগছে। তুমি আসতে না? তোমাকে কি জোর করেছিল? তুমি কেন এসেছো এখানে? এভাবে কেন বলছেন? তুমি এখানে এসো মামুনি, তুমি হচ্ছে আমাদের রাজকন্যা মামুনি। আপনারা বসে গল্প করুন, আমি একটু হেঁটে আসি। ওই শেফকেত, মধুর বিষয়টা কি করলে? তোমার লোকদের বলেছো? বলেছি ফেমি, বলেছি। ওটা নিয়ে তুমি চিন্তা করো না। সকল সমস্যার সমাধান বলেছিলে না? কৌতূহল হচ্ছে। জানোই তো, সুস্থতাই সকল সুখের মূল। সকল কাজেই সুস্থতা প্রয়োজন ফেমি। হ্যাঁ, সকল কাজেই। তো এসো 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 আমার লক্ষ্মী সোনামণি। দেখবো মধু খাওয়ার আগে লড়াই কেমন হয় আর মধু খাওয়ার পরে কেমন হয়। শোনো কামিল, যদি এই মধু নিতে না পারতাম তোমাকে শেষ করে ফেলতাম, এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতাম। আরে ভাই, আমি কি জানি ওর কাছে কেবল এক বয়াম মধু আছে? ও সব মধু বিক্রি করে ফেললে আমার কি দোষ? এটা তোমার দোষ না কামিল, এটা তোমার দোষ না। তোমার দোষ আমাকে এত উঁচু পাহাড়ে নিয়ে আসা। কি হতো যদি আমরা নিচ থেকে মধু নিতাম? দুজন ছাড়া আর কেউ জানতো নাকি কেউ শুনতো? আরে তুমি সবসময় অভিযোগ এসে আমার কাছে করো। যাও অভিযোগ রেসের কাছে দাও। এখানে আমার কি দোষ ভাই? যাও ওনার কাছে গিয়ে অভিযোগ করো। ঠিক আছে, দুঃখিত, তুমি ঠিকই বলেছো। আসলে রেসকে তো কিছু বলতে পারি না। শোনো কামিল, আমি খুবই দুঃখিত। যখনই আমার কোনো কারণে রাগ ওঠে শুধু তোমার উপরেই ঝাড়ি। এসো এসো, এখানে একটু বসো, কিছুক্ষণ বসে গল্প করি, এতে বিশ্রামের সাথে মনও ভালো হবে। বসো। ওহ, আরে আমাকে বসতে বলে নিজেই বসে পড়লে। তুমি এখানে আরামে বসতে পারবে না, বড় একটা পাথর খুঁজে নাও। কিছুই তো বুঝতে পারছি না, এমন কি বিশেষত্ব আছে এই মধুর? মধু তো মধুই। কি বলছো বুঝতে পারছো? আরে তুমি কি ভেবেছো এটা বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া কোনো মধু? এটা কোনো সাধারণ মধু না, এটা ঔষধি মধু, একদম খাঁটি মধু। আরে কি করছো? একটু চেষ্টা করে দেখবো। রেস রাগ করবেন? আরে একটু খেলে কিচ্ছু হবে না কামিল, আমি রেসকে খুলে বলবো। হ্যাঁ, যেহেতু এটা নিরাময়ক মধু, তাহলে আমাদেরও কোনো নিরাময় হতে পারে। কামিল, তুমি কি করলে এটা? ক্ষুধার্ত ভালুকের মতো থাবা মেরেছো বয়ামের উপর। বয়ামটা ভেঙে ফেললে ভাবে। কি করবো এখন? চলো আহমেদ ভাইয়ের বাড়িতে যাই, ওনার কাছ থেকে একবার মধু নিয়ে আসি। যেতে তো হবে, না গিয়ে কি আর কোনো উপায় আছে? চলো চলো। সব কপালের দোষ। এভাবে থাবা না দিলেই হতো, আস্তে করে নিতে। শক্ত কি করে বলছো? ধরো, আবার আমি আমার কি দোষ দিচ্ছ? বুঝেছি? তুমি কোনো কাজেরই না। তুমি শক্ত করে চুপ করো, ধরলেই কোনো তো কথা হতো। বলবে না। বেশি কথা বললে এখান থেকে ফেলে দেবো। যত সব। বাহ, ওয়াও! এখান থেকে শুরু করব। চলো সবাই মিলে মজা করব। আরে মাথাটা ফেটে যাবে তো, এখানে কেন এসেছি আমরা? ভাবি, আমরা কি রাফটিং করব? অবশ্যই। বলেছিলাম না, কৃষ্ণ সাগরের দারুণ অ্যাডভেঞ্চার আমরা উপভোগ করব। সব ব্যবস্থা আমি করেছি। ভালো করেছো জেনেব। দেখো, আমি তোমার সাথে সমস্ত অ্যাডভেঞ্চারে আছি, কিন্তু এই কাজটা করতে পারবো না। করবে না মানে?
আরে আবহাওয়া খারাপ হলে বোট উল্টে যাবে, আল্লাহ না করুন সবাই দুর্ঘটনায় পড়বো। আরে কি বলছিস, আবহাওয়া খারাপ থাকলে আমরা দেখতে পাবো না? আমাদের সবার মনের আবেগ কেন নষ্ট করছিস? ওহ দুলা ভাই, এত দূর এসেছো, এখন না করো না। এসো, কি সুন্দর বোট, চলো একসাথে নামি। তোমরা যাও, আমি যাব না। ফাতি, তুমি কি ভয় পাচ্ছ? কেন ভয় পাবো জেনেব? আমি সাঁতার তেমন পছন্দ করি না। তাহলে তুমি সাঁতার কেটো না। তাহলে কি করব? তুমি সত্যিই নামবে না ফাতি? আমি এখানে ভালো আছি, তোমরা যাও। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমিও যেও না। জেনেব চলে এসো প্লিজ, আমরা এখানে দুজনে বসে চা খাই। আসবো না আমি। ওহ দুলা ভাই, তুমি অযথাই ভয় পাচ্ছ, আমরা নিরাপদেই ফিরে আসবো। এইসব কথা বলো না, মুভিতে মরে যাওয়ার আগে এসব কথাই বলে যায়। জেনেব চলে এসো। বেঁচে থাকলে আবার দেখা হবে ফাতি। জেনেব তুমি থাকো, দেখা হবে। আরে মজা করে, সাবধানে। সাবধান কিন্তু। চলো মেতে, আপনাদেরকে অনুরোধ করছি সবাই একটু চেপে চেপে বসুন। জেনেব আমার ভালো লাগছে না, তুমি যেও না, ফিরে এসো। আমার যদি কিছু হয়ে যায় সেলিমকে তুমি দেখে রেখো ফাতি। আহমেদ ভাইয়ের কাছে তো পেলাম না জেবাত। আমরা বলবো কারো কাছে নেই, তাহলে আর সমস্যা হবে না। আরে জেবাত, রেস ফোন করে জিজ্ঞেস করলে ওনারা যদি বলে দিয়েছি তাহলে কি হবে তুমি ভেবেছো? গভীরে, অনেক গভীরে। এখন কি করব বুঝতে পারছি না, সব সময় আমাদের সাথে এমন ঘটে। পেয়েছি ভাই, পেয়েছি। হ্যাঁ, কার কাছ থেকে নেবে? আরে দেখো, এটা অসম্ভব। আরে ভাই ওটাও মধু, এটাও মধু, এটা বরং আরো খাঁটি হবে। তুমি ঠিকই বলেছো ভাই, কিন্তু এই মধু আমরা কিভাবে নেব? আরে তুমি ভেবো না, চলো চলো চলো। কিভাবে নেবে? এখন এই মৌচাকে কি করব তা তুমি জানো? আরে এটা দিয়ে এভাবে খোঁচা মারবো। এই লাঠি দিয়ে মৌচাক পর্যন্ত পৌঁছাতে পারবে? পারবো না কেন, আমি লম্বা না। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, লাভ দেওয়া ছাড়া ধরা যাবে না। দাও উপরে, আরেকটু জোরে দাও। পেটের কারণে জোরে লাফাতে পারছি না।
আরে তুমি কি করছো? জেবাত আস্তে। আরে তুমি উঠতে পারবে না, এটা নাও। ঘোড়ার মতো লাফ দাও। আমাকে দাও। লাফ দাও কামিল। আমি কিভাবে লাফ দেবো? হবে না কামিল, হবে না। আমাকে নামাও জলদি। লাঠি পেয়ে গেছি। বুকের সাথে বুক মেলাই। অবশেষে আমরা পেয়ে গেলাম কামিল। মেরে ফেলবে, মেরে ফেলবে। তুমি নাও, আমাকে মেরে ফেললো। বাঁচাও। জেবাত আমাকে শেষ করে ফেললো। কামিল নাও। আমি নেই। দাঁড়াও দাঁড়াও কামিল। চার দুই 4-3 রেস মিশন সাকসেস। ইদ্রিসের কাছ থেকে এনেছো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাছাড়া অন্য কোথাও তো এটা বিক্রি করে না। ইদ্রিস ভাই আপনার জন্য বিশেষভাবে পাঠিয়েছেন। আচ্ছা, কিন্তু এটা পরিশোধন করা হয়নি কেন? বিশেষ মধু তো সেই কারণে রেস। তাই নাকি? আচ্ছা ফেমি, এই না, এটাই তোমার সেই কাঙ্ক্ষিত মধু। আচ্ছা তোমরা এখন গিয়ে শুয়ে পড়ো। আমরা কাল একদম ভোরে পিকনিক করতে যাব। ঠিক আছে রে, শুভরাত্রি। থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ শেফকেত, এই উপহারের কথা ভুলবো না। দেখো তুমি আবার বেশি খেয়ে ফেলো না, ঠিক আছে? সাবধানে খেও, তুমি যুবক না, পরে কিন্তু আবার বিপদ হতে পারে। চামচটা দাও। চিন্তা করো না, আমাকে দুর্বল ভেবো না শেফকেত। তাই নাকি? দেখা যাক। কেমন? দারুণ। বেশি খেও না, তোমাকে আবারও সাবধান করছি। ওকে। আমি আসছি। এসো এসো। অসাধারণ এলি। আজ রাতে অনেক আনন্দ হবে। ঠিক বলেছে সেলিন। তুমি ভেতরে ঢুকাইলি? আই ফের এসো। আজ রাতে আমরা এখানে ঘুমোবো। আরে বাহ, কি সুন্দর। সবাই এখানে ঘুমোবো। একদম মেয়েদের ডরমিটরির মতো হবে, তাই না? কথা শুনেছো? তোমরা এভাবে হাসছো কেন? আমার কথা ভালো লাগেনি? শোনো মেয়েরা, আমার ভেতরে থাকা কিশোরী মেয়েটা তোমাদের মতো যুবতী মেয়েদের আজ হার মানাবে, একদম হার মানাবে। আইফের খেলা, তোমার ভেতরে কিশোরী মেয়েটাকে বলো আমার সাথে বন্ধুত্ব করতে। আমার এখানে কোনো সঙ্গী নেই। কে বলেছে? ইসমাইল আছে না, তুমি গিয়ে ওর সাথে বন্ধুত্ব করো। না, স্মাইল আমাদের সাথে মিশতে পারছে না। আমরা হলাম ভিন্ন জগতের মানুষ। ভালো, এই পিচ্চি মেয়ে তো কথায় বড়দের হার মানাবে। হ্যাঁ আই ফের, এখন গল্পগুজব বাদ দাও, জলদি যাও, জামা বদলে ঘুমোতে এসো। এত তাড়াহুড়ো কিসের? বসি, একটু আড্ডা দিই। আমি কি এখানে তোমাদের সাথে থাকবো? হ্যাঁ দাদিমা, আজ রাতে আমরা সবাই একসাথে ঘুমোবো। খুব ভালো হবে। গুলসুম খালা বলছি, আপনি স্বাচ্ছন্দ্য বোধ না করলে আপনার জন্য অন্য জায়গায় বিছানা আরে না, করব। কি বলছো? আমার এখানেই ভালো লাগবে। ছেলেবেলার কথা মনে হলো, মেয়েদের ডরমিটরির মতো। এখনই ঘুমোবো না, আমরা কিন্তু অনেকক্ষণ গল্প করব। অবশ্যই করবেন। একদম আমার মতো, এই জন্যই আপনাকে ভালো লাগে। তোমাদের এই আয়োজন দেখে বিশ্বাস করো, আমি কিন্তু খুব এক্সাইটেড। আমি বালিশটা ঠিক করে থাক, আমি দিচ্ছি, ঠিক দাঁড়ান। করছি। বাহ, খুবই সুন্দর। বসুন। হয়ে গেছে, আরাম করে বসি। অসাধারণ, খুবই ভালো লাগছে। ঠিক আছে, সবাই এখানে এসে বসে সবাই একটা করে মজার গল্প বলবে। শুরু করো। খালা, আমাদের তো অনেক গল্প আছে, কোনটা শুনবেন আপনি? একটা দিয়ে শুরু করো। শুরু করছি। ঠান্ডায় আমার হাতের চামড়া যেন গাছের বাকল হয়ে গেছে। পায়ের গোড়ালিও অনেক ব্যথা করছে। ও ফেহমি, আমি ব্যথায় মরে যাচ্ছি। সত্যি বলতে আমার এখানে এসে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে নতুন জীবন পেয়েছি। বেশি বলছো ফেহমি, আমি ব্যথায় মারা যাচ্ছি আর এসব কি বলছো? সত্যি বলছি প্রিয়তমা, কি অনুভব করছি জানো? আমি এক নিঃশ্বাসে পাহাড়ের চূড়ায় উঠতে পারবো। কি সত্যি নাকি? মুকাদ্দেস, এত সুন্দর প্রকৃতি মন ভালো করে দেবে। আজ তোমাকে সুন্দর লাগছে। থামো ফেহমি, থামো, আমি সবসময় সুন্দর ছিলাম। না না প্রিয়তমা, আসলে
আমরা দুজনেই অন্য সময় থেকে আজ আলাদা। চলো, তুমি এই ক্রিম এখন রাখো, আমরা ঘুমোতে যাব। আরে না না ফেহমি, আমার আরেকটু দিতে হবে। দেখো আমার হাতের চামড়া গাছের মতো হয়ে গেছে। মুকাদ্দেস, তোমাকে অনেক মিস করেছি। মনে হচ্ছে বহু বছর পরে তোমাকে প্রথম দেখছি। ফেহমি, তুমি কি করছো? বাচ্চা কাচ্চারা ভেতরে আছে, অসম্ভব। আরে কি হয়েছে তোমার? কেন পাগলামি করছো? মুকাদ্দেস, প্রিয়তমা আমার। ফেহমি, মুকাদ্দেস, ফেহমি। সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমি আজ অনেক খুশি। আমিও আজ সত্যি অনেক খুশি ফাতি। সবকিছু অন্যরকম লাগছে। তোমার মাকেও ভালোবাসতে মন চাইছে। সত্যি, মানে যেন আমার সব টেনশন দূর হয়ে গেছে। অনেক ভেবেচিন্তে দেখেছি, কিন্তু জীবনে কোনো অসম্পূর্ণতা খুঁজে পাচ্ছি না। নজর না লাগুক, ভেঙে ফেলবে। কিন্তু আমাদের অনেক বড় একটা অসম্পূর্ণতা আছে। কি সেটা? আসলে জৈনেব। হ্যাঁ বলো। কি? সেলিমের একটা ভাই বোন প্রয়োজন না? ফাতি, বাজে বকো না। আমরা এখনো বিয়ে করিনি, মনে হচ্ছে ভুলে গেছো। ওটা সহজ। খুব সহজ। আমি কি এখন একটা কিউট চুমু পেতে পারি? পাবে, তবে কিউট নাও হতে পারে। মানে তুমি এখন রেডি? ঠিক, আমি সবসময় রেডি। সত্যি এখন সময় হয়ে গেছে। ঠিক বলেছ। শোনো জেনে, কৃষ্ণসাগরের তীর কিন্তু তোমার এলাকা। ফাতি, আমি এখানে ঘুমাবো। আল্লাহ রহম করুন। কি হয়েছে? তোমার বাবার কি যেন হয়েছে ফাতি, কেমন যেন পাগলামি করছে। আরে মম, তুমি কি যাতা বলছো? যাও তো, যাও, আমরা একটা জরুরি সমস্যার সমাধান করছি। যাও তো। না, আমি এখানেই ঘুমাবো তোমাদের মাঝে। বাজে বকো না, তুমি এটা কি করছো? এখানেই ঘুমাবো। ফাতি, থামো থামো। আমি সাগরে পড়েছি, উদ্ধার করো।